হ্যালো এভরিবডি, আমার নাম ওয়াহিদ ইবনে রেজা, ডাক নাম হচ্ছে বাপ্পি। আমি কাজ করি প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে ভিএফএক্স সেকশনে ভ্যানকুভার, কানাডায়। আমি আসলে আমার খুব ইচ্ছে ছিল ফিল্ম মেকিংটা শেখার। আমার প্রথম ব্যাচেলার ছিল বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ওটা শেষ করার পর আমি কাজ করতে থাকি অ্যাজ এ রাইটার, অ্যাডভার্টাইজিংয়ে, টিভিতে বিভিন্ন জায়গায় কাজ করতাম, অভিনয় করতাম, আপনারা দেখে থাকতে পারেন। তো তারপর আমি যেটা ঠিক করলাম যে আমি পড়তে যাবো ফিল্ম মেকিং এর উপর। ফিল্ম মেকিং পড়া শেষ করে আমি আই স্টার্টেড ওয়ার্কিং ভ্যানকুভারে, কাজ করা শুরু করি। ভ্যানকুভারে পড়তে যাই ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ায়, এবং এখানে শেষ করে আমি কাজ শুরু করি একটা অ্যানিমেশন স্টুডিওতে। দেন অ্যানিমেশন স্টুডিও থেকে আমি ভিএফএক্সে কাজ করা শুরু করি প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসেবে। আসলে আমার প্রথমে কোনো ইনিশিয়াল টার্গেট ছিল না যে আমি এই লাইনে যাব। আমি যখন পাস করলাম, আমি ফাইনাল ইয়ারে উঠেই চাকরি করতে শুরু করছি, যেহেতু আমি ওখানে পড়তে গিয়েছি, একটা বেশ টাকা ইনভেস্ট হয়েছে, তো একটা জব পেলে ভালো হয়, আর নিজের ফিল্ডে জব পেলে খুব ভালো হয়। ওখানে যেটা সমস্যা হয় যে অন সেটে জব পাওয়ার জন্য, রেগুলার ভালো জব পাওয়ার জন্য, পেইড জব পাওয়ার জন্য আপনাকে ইউনিয়ন মেম্বার হতে হয়। ইউনিয়ন মেম্বার হতে হলে আপনাকে ক্যানাডিয়ান সিটিজেন হতে হয়। আমার ক্যানাডিয়ান সিটিজেনশিপও নাই, আমার পার্মানেন্ট রেসিডেন্সিও নাই। তো আমি ওয়ার্ক পারমিটে আছি। তো আমি তখন দেখলাম যে অন সেটের জবটা তাহলে আমি কনস্ট্যান্টলি পাবো না। তখন দেখা যাবে যে আমার একটা কনস্ট্যান্ট ইনকাম সোর্স থাকবে না আর কি। তখন দেখা যাবে যে একটা ঝামেলা করে দেবো। তারপর আমি একটু স্টাডি করে দেখলাম যে ওখানে তখন বেশ কিছু অ্যানিমেশন স্টুডিও আছে, বেশ কিছু ভিএফএক্স স্টুডিও আছে, এবং দে হায়ার পিপল, এবং এটা মোরাল একটা অফিসিয়াল জব অ্যান্ড ইটস এ কন্ট্রাক্ট জব থাকে বা স্টাফ মেম্বার থাকে। তখন আমার মনে হলো যে ওকে, ঠিক আছে, দিস মাইট বি এ গুড ফিল ফর মি টু শিফট। এবং আরেকটা জিনিস যেটা দেখলাম যে অ্যানিমেশন ভিএফএক্সে আপনি খুব দ্রুত প্রমোশন পেতে পারেন। মানে লাইভ অ্যাকশনে আপনি যদি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেন, আপনি কাজ করবেন 10 বছর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, তারপর প্রোডাকশন কোঅর্ডিনেটর হলেন, কোঅর্ডিনেটর 15 বছর থাকার পর আপনি প্রোডাকশন ম্যানেজার হতে পারবেন। মানে খুবই একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু অ্যানিমেশন ভিএফএক্সে ইউ ক্যান মুভ আপ দ্য ল্যাডার রিয়েলি ফাস্ট। যেহেতু এখানে ইউনিয়নের ঝামেলাটা নেই, ও ইউ ক্যান মুভ আপ দ্য ল্যাডার রিয়েলি ফাস্ট। তখন আমার কাছে মনে হলো যে ওকে, ঠিক আছে, তাহলে আমি এরকম একটা ফিল্ডে যেতে পারি যেখানে আমাকে সিটিজেন হতে হবে না, আমি কাজ করতে পারবো, প্লাস হচ্ছে গিয়ে যে আমার প্রমোশন হবে দ্রুত, এবং আমি অনেক মজার প্রজেক্টে কাজ করতে পারবো। এবং আমার নিজের ব্যক্তিগত একটা ইন্টারেস্ট ছিল, আমি সবসময় কার্টুন খুব পছন্দ করি। আমি খুবই ভিএফএক্স হেভি যে সাইফাই বা সুপার হিরো মুভিজ খুব পছন্দ করি। তো আমাকে মনে হলো যে ওয়াই নট, এটা ইট সিমস লাইক উইন উইন সিচুয়েশন। তো তারপর আমি আই ডিসাইডেড অ্যান্ড আই স্টার্টেড অ্যাপ্লাইং টু দ্য স্টুডিওস। আমার যে কাজটা, এটা হচ্ছে একটা ম্যানেজারিয়াল রোল। মানে বেসিকলি টিভি বা রেডিওতে যে অ্যাসোসিয়েট প্রডিউসাররা যে কাজটা করেন, আমরা সেই কাজটা করি। মানে আমাদের একটা গ্রুপ অফ আর্টিস্ট থাকে, তাদেরকে ম্যানেজ করা হচ্ছে আমাদের কাজ, এক লাইনে যদি বলতে হয়। আর কীভাবে ম্যানেজ করা, আমরা টোটাল স্কেডিউল করি যে আমাদের হাতে 500 শর্টস আছে, এই শর্টসটা আমরা কাজ শুরু করতেছি জানুয়ারি থেকে, আমরা শেষ করতে হবে ডিসেম্বরে। তো আমরা কীভাবে করবো, কোন দিন কোনটা করবো, কোন ডিপার্টমেন্ট কোন উইকে কোন শর্টগুলি কাজ করবে, এই পুরো ডিটেইলটা আমরা প্ল্যানটা করি। এবং প্ল্যানটা করার পর আমরা যেটা করি কি, আমরা ডে টু ডে ফলো আপ করি যে আজকে অ্যানিমেশনে 10টা শট করার কথা ছিল, তারা কি 10টা শট করছে? আজকে লাইটিং ডিপার্টমেন্ট থেকে 5টা শট বের হওয়ার কথা ছিল, তারা কি 5টা করছে? এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে চেক করা, তারা কি তাদের টার্গেট ফুলফিল করতে পারছে কিনা, তাদের কি কোনো কিছু দরকার কিনা। এবং ম্যানেজিং আর্টিস্টরা খুবই কঠিন হয়, কারণ আর্টিস্টরা সব হচ্ছে পাগলা, তারা কোনো দিন তারা ঠিক মতো খায় না। তাদের কোথায় তোমরা তো আজকে ওভারটাইম করতেছো 12 ঘন্টা, তুমি খাওয়ার অর্ডার দিছো না, আমি তো অর্ডার দিইনি। তখন তাদের ওই টেক কেয়ারটা করতে হয়। আবার অনেকেই সবাই ভুলে যায় পাঞ্চ আউট করতে, মানে টাকা ওখানে তো আওয়ারলি পে করে, তো ইউ হ্যাভ টু পাঞ্চ ইন ইউর আওয়ার্স। তো সবাই আওয়ারটা পাঞ্চিং করতে ভুলে যায়। তখন আমার একটা রিমাইন্ডার দিতে হয়, যারা ভুলে যায় তাদেরটা ঠিক করতে হয়। তো এইটা আসলে ফুল ইটস এ লজিস্টিক সাপোর্ট পজিশন আর কি। আমরা আমাদের এই পজিশন থেকে ইভেনচুয়ালি বিকাম প্রডিউসার। তো
আপনার ফিনান্সিয়াল ব্যাপারটা মাথায় রাখতে হয়। দেখা যায় যে কোনো একটা শট আমাদের টার্গেট ছিল যে 12 দিনে আমরা শেষ করবো, কিন্তু শটটা এখন 16 দিন হয়ে গেছে। তখন তাগাদা দেয়া, প্রেশার দেয়া যে এটা আমাদের শেষ করতেই হবে। তারপর আমাদের যে ডিরেক্টর যে নোট পাঠাচ্ছে, আমাদের ক্লায়েন্ট যে নোট পাঠাচ্ছে, প্রডিউসার যে নোট পাঠাচ্ছে, আমাদের সুপারভাইজার যে নোট পাঠাচ্ছে, সেই নোটগুলি সব আর্টিস্টের কাছে পৌঁছানো, মেক শিওর তারা ওই নোটটা হিট করতেছে, এই কাজগুলি সাধারণত আমরা করি। আসলে কোর্সটা 4 বছরের, কিন্তু যেহেতু আমার একটা ব্যাচেলার আছে, ওরা 50% ক্রেডিট ওয়েভ করে দিয়েছিল। আমার 3 বছর লেগেছে, কারণ হচ্ছে যে কিছু কোর্স আছে আমি চাইলেও একটার সাথে আরেকটা নিতে পারিনি, প্রি রিকুইজিট কিছু ব্যাপার স্যাপার ছিল, আমার 3 বছর লেগেছে শেষ করতে। তো আমরা ফোকাস ছিল স্ক্রিন রাইটিং, ফোকাস ছিল প্রডিউসিং, ফোকাস ছিল ডিরেক্টিং। তো আমার যে এই স্কিলটা এটা এসেছে হচ্ছে প্রডিউসিং ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমাদের প্রডিউসিং এর 4টার মতো কোর্স নিতে হয়, তার মধ্যে মাস্টার্স লেভেলের কিছু কোর্স ছিল। তো সেখানে আর কি আপনি কিভাবে একটা শর্ট শো প্ল্যান করবেন, ওই ব্যাপারগুলি আছে, ওইখান থেকে স্কিলটা আমার এখানে আসতে হয়। তবে প্রোডাকশন কোঅর্ডিনেটর বা এই স্টুডিও লাইনের যে এই প্রোডাকশনের জবগুলি, এটা খুব স্পেসিফিক অ্যাকচুয়ালি ফ্রম স্টুডিওস টু স্টুডিও। কারণ এক একটা স্টুডিও এক এক রকম ভাবে কাজ করে, এক একজনের পাইপলাইনটা একরকম, একজনের ডিপার্টমেন্টের ভাবটা একরকম, একজনের শো ডিস্ট্রিবিউশন এক এক রকম। তো আপনাকে একটু খাপ খাওয়াই নিতে হয় প্রত্যেকটা স্টুডিওতে। এবং একটা সফটওয়্যার আছে যেটা প্রোডাকশন ইউজ করে, সেটাকে বলে শর্টগান। ওইটা খুব ওয়াইডলি ইউজ হলেও মানে মোরলেস অনেক স্টুডিও আছে তারা নিজেদের সফটওয়্যার ইউজ করে। আমি এই পর্যন্ত 3টা স্টুডিওতে কাজ করেছি, 3টাতে আমি 3 রকম সফটওয়্যার পেয়েছি। তো ইউ হ্যাভ টু লার্ন ইট অন দ্য স্পট। ওইটা একটু চ্যালেঞ্জের ব্যাপার, এবং আপনাকে খুব দ্রুত লার্নটা করতে হয়, কারণ না শিখলে আপনি আসতে করতে পারবেন না। গভর্নমেন্ট এখানে একটা বড় হাত আছে। আমি এটা মানে একদম ফার্স্ট টাইম জানি যে ভ্যানকুভারে আমি যখন প্রথমে যাই পড়তে, এটা হচ্ছে 2010-এর কথা, তখন ভিএফএক্স অ্যানিমেশন এতটা ভালো অবস্থাতে ছিল না। তখন যেটা হয়েছে যে আপনার ওরা গভর্নমেন্ট থেকে ওরা সাবসিডি করতে থাকতো, ওরা বেসিক্যালি একটা ট্যাক্স রিবেট দেয়। তুমি যদি আমার এখানে কোম্পানি খুলো এবং তুমি ইফ ইউ হায়ার সে 200 পিপল, যার মধ্যে 40-50% কেনেডিয়ান হতে হবে, এরকম একটা ব্যাপার আছে, তাহলে আমি তোমার এত% ট্যাক্স রিবেট করবো। তো যারা কোম্পানি করে তারা দেখলো যে আসলে তাদের ওই সাবসিডি দিয়ে তারা স্যালারি দিয়ে দিতে পারছে, এত ভালো অবস্থা। তো এই জন্য অনেক মেজর স্টুডিও খুললো, সোনি খুললো, ILM খুললো, অ্যানিমেল লজিক খুললো। তো আমাদের দেশে এরকম অবশ্যই করা যেতে পারে, এবং এই সাবসিডি অনেকভাবে আসতে পারে। যে একটা ট্যাক্স প্রথম, কারণ এটা একটা এই ইন্ডাস্ট্রিটা একটা গ্রাইন্ডিং ইন্ডাস্ট্রি, কারণ আপনার ইনিশিয়াল সেট আপ অনেক লাগে, আপনার কম্পিউটার কিনতে হয়, অনেক হেভি কম্পিউটার কিনতে হয়, আপনার থিয়েটার সেট আপ লাগে, সিকিউরিটি প্রোটোকল লাগে, কারণ আপনি কাজ করবেন অনেক বড় বড় প্রোডাকশনের সাথে, তারা এইসব ব্যাপারে কোনো কন্টেন্ট লিক হওয়া যাবে না, তারা এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট। তারপর আনইন্টারাপ্টেড পাওয়ার লাগবে, যেটা আমাদের দেশে একটা সমস্যা হয়। তো এই সব কিছু মিলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক, তো তার জন্য শুরুতে এটা একদম ধাপ করে প্রফিটে যাবে না, একটা গ্রাইন্ডিং পিরিয়ড আছে। তো ওই সময়টা যদি গভর্নমেন্ট একটা সাপোর্ট দেয় যে প্রথম কিছু বছর আপনি ট্যাক্স দিতে হবে না, তারপর ইনিশিয়াল ইনভেস্টমেন্টে আপনার যে ইকুইপমেন্টগুলি আপনি আনবেন সেখানে আপনার ট্যাক্স লাগবে না, এরকম কাজ যদি গভর্নমেন্ট থেকে পাওয়া যায় তাহলে এটা খুবই ভালো। এইটা ছাড়া আসলে স্টুডিও করা সম্ভব না। আমাদের দেশে যেহেতু আমাদের মার্কেটটা ছোট, আমরা যদি এখন বলি, আমরা এখন প্রচুর কাজ করি অ্যানিমেশনের বিজ্ঞাপনের জন্য মেইনলি, এবং এই কাজগুলি দেখা যায় থাইল্যান্ড থেকে করানো হয়, কোরিয়া থেকে, বোম্বে থেকে করানো হয়, সেগুলো হয়তো আমরা কিছুটা ধরতে পারবো, কিন্তু তারপরে ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন দ্য ইন্ডাস্ট্রি উইথ জাস্ট আমাদের নিজেদের কাজ দিয়ে। এটা আসলে খুবই কঠিন। এটা আসলে ইন্ডিয়া এত বড় একটা দেশ, তারাও পারে না। তারা তাদের 80% কাজ তারা করে হচ্ছে আউটসোর্সিং এর কাজ, এবং আউটসোর্সিং এর কাজটা এখন আসলে এত বেড়ে গেছে যে আসলে বলার মতো না। কারণ যে কোনো স্টুডিওই দেখা যায় যে প্রচুর কাজ নিয়ে নেয়, এবং এখন যে কোনো ফিল্মে ভিএফএক্স আছে, এবং এই কাজগুলো তো সবাইকে করতে হবে, এবং দেখা যায় যে একটা ইন্ডিভিজুয়াল স্টুডিওর উপর করা সম্ভব না। এবং যেটা হয় কি, মানে নর্থ আমেরিকার স্টুডিওগুলিতে এই ধরনের কাজে কিছু কাজ আছে খুব টিডিয়াস, ধরেন আপনার অনেক সময় নিয়ে করতে হয় যে কাজগুলি, যেমন পেইন্ট একটা কাজ আছে যে আপনাকে জাস্ট পেইন্টার করে দিতে হয়, আপনি একটা শুটিং করছেন, পিছনে দেখা যাচ্ছে একটা হলুদ দাগ, এই দাগটা মুছে দিতে হবে, এই দাগটা তো ধরেন আপনার প্রত্যেকটা ফ্রেমে আছে, এবং এটা একদম ম্যানুয়ালি ক্লিন করতে হবে।
এই পেইন্ট টাস্কটা আপনি যদি নর্থ আমেরিকার একজন আর্টিস্টকে দেন, সেখানে কি হয়, আওয়ারলি পেইড হয়, তখন অনেক বেশি ঘন্টা লেগে যায়, তো আপনার কস্টটা বেড়ে যায়। সেই তুলনায় আপনি যদি ইন্ডিয়া পাঠিয়ে দেন বা চায়না পাঠিয়ে দেন, সেখানে করে কি ওরা স্যালারি বেসড কাজ করে, তো তারা জাস্ট বসে একদম করে ফেলবে। এই ধরনের টিডিএস কাজগুলি প্লাস যেসব কাজগুলি আমার প্রচুর সময় লাগে, যেমন অ্যাসেট বা মডেলিং এর যে কাজটা, ধরেন আমি আপনার একটা এই চেয়ারে বসেছি, এই চেয়ারটা বানাবো, বা ধরেন আমি একটা ক্যারেক্টার বানাবো, এই যে মডেলিং এর কাজটা, এইটা অনেক সময় লাগে। কারণ কি, আপনি মডেলিং এ আপনি আইডেন্টিক্যাল টু দ্য লাইভ অ্যাকশন বানাতে যাচ্ছেন, তো আপনার ওই টেক্সচারের দিকে খেয়াল রাখতে হয়, স্লাইস শেপের দিকে খেয়াল রাখতে হয়, কিভাবে ম্যাটেরিয়ালটা বিহেভ করতেছে সেটা দিকে খেয়াল রাখতে হয়, এইসব খেয়ালের দিকে একটা বিশাল টাইম কনজিউমিং ব্যাপার। ওই ধরনের কাজগুলি ওরা থেকে আউটসোর্সিং করে, ইন্ডিয়ার স্টুডিওতে দেয় বা চায়নাতে দেয় বা সিঙ্গাপুরে দেয়, যাতে ওই স্যালারি বেসড যারা আর্টিস্টরা আছেন তারা ওইটা সময় নিয়ে কাজটা করে ফেলতে পারে। তো আমাদের বাংলাদেশের যে স্টুডিও, যখন এই জন্য আউটসোর্সিং এর প্রচুর কাজ থাকে, তো বাংলাদেশে যদি আমরা স্টুডিওর কথা চিন্তা করি, আমাদের ওই আউটসোর্সিংটা মাথায় রাখতে হবে, এবং আউটসোর্সিং মাথায় রাখার জন্য আমাদের অনেক কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আমাদের মেক শিওর করতে হবে যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছি, আমরা সিকিউরিটি মেনটেন করছি, এবং আমরা ফ্ললেস সার্ভিস দিচ্ছি। তো গভর্নমেন্টের সার্ভিসটা মাস্ট। যারা ইনভেস্টার তাদেরকে বলবো যে একটু ধৈর্য রাখতে, কারণ এটা একটা বড় সময়ের ব্যাপার। ইট হ্যাজ এ পোটেনশিয়াল টু বি এ রিয়েলি বিগ ইন্ডাস্ট্রি, কিন্তু এটা একটা বড় সময়ের ব্যাপার। তৃতীয় থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং মিক্স বিটুইন কম্পিউটার, আইটি অ্যান্ড আর্টস। সো ইটস এ সায়েন্স অ্যান্ড আর্টস একটা খুব ইন্টারেস্টিং মিক্স। আমাদের দেশে এখন অনেক রকম পলিসি হচ্ছে আইটি সেক্টরটাকে গ্রো করার জন্য। আমি ডেফিনেটলি মনে করি যে ওই প্ল্যানের ভিতরে ভিএফএক্স অ্যানিমেশন শুড বি এ বিগ পার্ট অফ ইট, কারণ ইট ইজ এ বিগ পার্ট অফ ইট গ্লোবালি, এবং ওই সাপোর্টটা যদি আমরা পাই, আমার ধারণা আমরা অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারবো। কারণ আমাদের অবশ্যই ট্যালেন্ট আছে, এবং এখন ইউ ক্যান লার্ন এনিথিং ফ্রম ইউটিউব একদম, এবং আমাদের কাছে সফটওয়্যারগুলিও আছে, একই সফটওয়্যার, একই মায়া ইউজ করা হয় ওখানে, একই ফটোশপ দিয়ে আমরা এখানে যে কাজ করি ওখানেও ডিজিটাল ম্যাট পেন্টিং করা হয় একই ফটোশপ দিয়ে, কোনো ডিফারেন্স নাই। সো কেন পারবো না? আমাদের জাস্ট একটু প্রপার গাইডলাইনটা দরকার, প্রপার টেকনিক্যাল সাপোর্টটা দরকার, প্রপার গভর্নমেন্টের সাপোর্টটা দরকার, যেটা দিয়ে আমরা আসলে কাজটা করতে পারবো। আমরা প্রচন্ড পরিশ্রম করি, আমরা প্রচন্ড মজা করি। আমরা দেখা যায় যে আমাদের ওখানে ওরা, আমি নিজে ড্রিঙ্ক করি না, কিন্তু ওরা প্রত্যেক উইকে ওদের একটা বিয়ার ক্লাব হয়। আর্টিস্ট এটা খুব পছন্দ করে, ওই ফ্রি বিয়ার থাকে, ফ্রি ফুড থাকে, সবাই গিয়ে খায়। তো আমি গিয়ে খাই আর কি, আমার খেতে ভালো লাগে, আমি খাই। তো বিয়ার, আমি একটা জোক করি যে বিয়ার খেলে তো মাথার মগজের সেল নষ্ট হয়ে যায়, তা আমি বলি যে আসলে এটা কোম্পানি খাওয়ায় যাতে এই মগজের সেলটা নষ্ট হয়ে যায়, এবং আর্টিস্টরা বুঝতে পারে না যে তাদেরকে অসম্ভব প্রেশার দেওয়া হচ্ছে, এই জন্য বিয়ার খাওয়ানো হয়। তো আর্টিস্টরা খুব পছন্দ করে, কারণ তারা ফ্রি বিয়ার খাচ্ছে, ফ্রি ওয়াইন খাচ্ছে। অফিসগুলিতে দেখা যায় যে ব্রেকফাস্ট থাকে, এটা খুব মজা হয় যে মাঝে মধ্যে ব্রেকফাস্টে ওরা বেগেল টেগেল আনে। আমি লাস্ট কাজ করছি ক্যাপ্টেন আমেরিকায়, তো তখন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ও দুইটা ওয়াফল মেকার নিয়ে আসছে, যেটা ওয়াফলটা হয় হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের মতো, তো প্রত্যেককে ওটা বানিয়ে দিচ্ছে সকালবেলা। কারণ আসলে সবাই একটা খুব শর্ট সময়ের মধ্যে অসম্ভব ইন্টিমেট হয়ে সবাই কাজ করে, উই বিকাম এ ফ্যামিলি, এবং কাজের এনভায়রনমেন্টটা খুবই কাটথ্রোট, এটা আই মাস্ট সে। একটা ভুল, ইউর আউট, দেয়ার ইজ নো সেকেন্ড গেসিং। যেমন আমাদের ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের একটা আর্টিস্ট করেছে কি, ওই গথামের একটা দেয়ালের মধ্যে নিজের নাম ইনিশিয়াল লিখে দেয়, এবং এটা আসলে ফ্রেম পজ করলে ওর নামটা দেখা যায়। তো আমরা তো এত এক্সাইটেড হয়ে যায় যে ওর নিজের নাম দুইবার লেখে। তুই দুইবার লিখে কেন, আমাদের নাম লেখো। সেগুলো কেন, একটা মানুষ একটা মানুষ দুইবার লিখতে পারে না এরকম, বা দুইজন মানুষের একই নাম হতে পারে না। আচ্ছা ঠিক আছে। তো ব্যাটম্যানের একটা সিকোয়েন্স আছে, ব্যাটম্যান সুপারম্যানকে ক্যারি করে নিয়ে যাচ্ছে ওই দেয়ালে, দুইবার ওর একই নাম লেখা, তো মনে হয় একই পাগল দুইবার এই কাজটা করছে। এরকম অনেক মজার মজার জিনিস হয় যে আমরা 50 Shades of Grey তে কাজ করি, তো সেখানে ওই গ্রে সাহেব তার মোবাইল বের করে, তো তার যত ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সেটা ছিল সব আমাদের দলের সদস্যরা, আমাদের যত আর্টিস্টরা ছিল তাদের সবার নাম। তারা সেখানে আমার নামও দিতে যাচ্ছিল, তো আমি তখন বলছি যে না থাক, আমি বে সাহেবের ফোনে আমার নাম্বার দেওয়া লাগবে না, থ্যাংক ইউ।
বাংলাদেশে তো আসলে অনেক কিছু করার ইচ্ছা। প্রথম যেটা করার ইচ্ছা সেটা হচ্ছে গিয়ে যে একটা ফিল্ম বানানোর, ডিরেকশন দেওয়ার, আমি স্ক্রিপ্ট লিখছি। সেকেন্ড যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে স্টুডিও দেওয়ার ইচ্ছে, ভিএফএক্স স্কুল/স্টুডিও। একটা স্কুল হবে, সেখানে শেখানো হবে এবং সেখান থেকে ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা স্টুডিও এবং আস্তে আস্তে আমরা ভালো কিছু কাজ করব। আর দেশের বাইরে কাজ করার ইচ্ছা, আমি আরেকটা স্ক্রিপ্ট লিখছি যেটা নর্থ আমেরিকায় শুট করা হচ্ছে। এই হচ্ছে প্ল্যান।